Hello students, hope you are fine. Today we'll be discussing the concept of elasticity of demand. আমরা আজকে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। This is a part of your Unit 1 syllabus. Unit 1-এ কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তার আচরণের যে অংশটা রয়েছে সেখানে কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতার বিষয়টা রয়েছে এবং আজকে আমরা এই কনসেপ্টটা নিয়ে অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা বিষয়টা কি সেইটা নিয়ে আমরা আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতা বোঝার আগে চাহিদা কি এটা একটু বলে নেওয়া দরকার। তোমরা যদিও চাহিদা কি, হোয়াট ইজ ডিমান্ড, সেটা জানো, কিন্তু তারপরেও স্থিতিস্থাপকতা বোঝানোর আগে চাহিদা সম্পর্কে আমি দু একটা কথা এখানে বলতে চাই। চাহিদা যে শব্দটা আমরা অর্থনীতিতে ব্যবহার করে থাকি সেইটা কিন্তু সাধারণভাবে চাহিদা বলতে যেটা বোঝানো হয় তার চেয়ে একটু আলাদা। সাধারণভাবে চাহিদা বলতে আমরা বুঝি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু অর্থনীতিতে চাহিদা কথাটার অর্থ কিন্তু একটু আলাদা। সেক্ষেত্রে শুধু কোনো জিনিস পাওয়ার আকাঙ্ক্ষাকেই চাহিদা বলা হবে না, সেক্ষেত্রে সেই জিনিসটা কেনার মতো ক্রয় ক্ষমতা থাকলে পরেই আমরা তাকে চাহিদা বলতে পারি। অর্থাৎ ডিজায়ার টু হ্যাভ এ কমোডিটি সাপোর্টেড বাই দ্য অ্যাবিলিটি টু পারচেজ দ্যাট কমোডিটি ইজ ডিমান্ড। চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে? আমরা জানি যে চাহিদা, কোনো দ্রব্যের চাহিদা সেই দ্রব্যটার দামের উপর নির্ভর করে। শুধু দাম নয়, ভোক্তার আয়, ভোক্তার রুচি বা পছন্দ কিংবা সম্পর্কযুক্ত অন্যান্য দ্রব্যের দামের উপরও কোনো একটা দ্রব্যের চাহিদা নির্ভর করতে পারে। চাহিদার সূত্র বলতে আমরা সাধারণত দামের সাথে চাহিদার সম্পর্ককে বুঝিয়ে থাকি। অর্থাৎ কোনো একটা দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে আমরা সেই দ্রব্যটা কম পরিমাণে কিনি। অর্থাৎ দামের সাথে চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক, ইনভার্স রিলেশনশিপ, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ ল অফ ডিমান্ড। অর্থাৎ ল অফ ডিমান্ড হলো আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট। এখানে আদার থিংস মানে হচ্ছে যে অন্যান্য বিষয়বস্তুগুলো চাহিদা নির্ধারণের জন্যে দায়ী, সেই বিষয়বস্তুগুলো অর্থাৎ ভোক্তার আয়, রুচি বা পছন্দ এবং অন্যান্য রিলেটেড দ্রব্যের দাম, এই বিষয়গুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো একটা দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে সেই দ্রব্যটার চাহিদা কমবে এবং দাম যদি কমে তাহলে সেটার চাহিদা বাড়বে। এটাকেই বলা হয় চাহিদার সূত্র। ল অফ ডিমান্ড ইজ দ্য relationship between price and quantity demanded, the inverse relationship between price and quantity demanded. That is, if price increases, the demand falls, and if price falls, then demand increases, other things remaining constant. এইটুকু আমরা আগেই জেনেছি। এখন কথা হচ্ছে যে আমরা তো চাহিদার সূত্র থেকে এটা জানলাম যে কোনো একটা দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে সেই দ্রব্যটা আমরা কম পরিমাণে কিনি, কিংবা দাম যদি কমে তাহলে আমরা সেটা বেশি পরিমাণে কিনি। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু দামের পরিবর্তন হলে
কতটুকু কম আমরা কিনবো বা কতটুকু বেশি আমরা কিনবো, অর্থাৎ দামের পরিবর্তন যদি হয় তাহলে চাহিদার পরিমাণের পরিবর্তন যেটা হবে সেটা কতটুকু হবে, সেইটা বোঝার জন্যে যে ধারণাটার ব্যবহার আমরা করে থাকি তাকেই বলে চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন এই ইলাস্টিসিটির ডেফিনেশনটা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা, তার ডেফিনেশনটা কি হবে? এখানে আমরা ডেফিনেশনটা দিয়েছি। The elasticity of demand is defined as the rate of change in quantity demanded for a given change in price. অর্থাৎ কোনো একটা দ্রব্যের দামের কতটুকু পরিবর্তন হলে তার চাহিদার পরিমাণের কতটুকু পরিবর্তন হবে, সেটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, অর্থাৎ চাহিদার পরিমাণের যে পরিবর্তনের হার সেইটা কি হবে। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তনের হারটা কি হবে, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা। It is primarily related to extension or contraction of demand for a fall or rise in price. It is primarily related to extension or contraction of demand for a fall or rise in price. একটা দামের বাড়া বা কমার ফলশ্রুতিতে যে চাহিদার পরিমাণ তার বৃদ্ধি বা সংকোচন, সেটাকেই স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। হ্যান্স দিস ইজ কল্ড প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই জন্য এটাকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতাটাকে সাধারণভাবে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। বাট দেয়ার আর আদার ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই হ্যাভ থ্রি টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবং এজন্যে বিভিন্ন রকমের ফ্যাক্টর বা বিষয় রয়েছে যেগুলো স্থিতিস্থাপকতাটাকে, চাহিদার স্থিতিস্থাপকতাটাকে প্রভাবিত করে থাকে দাম ছাড়াও, এবং এগুলোর উপর ভিত্তি করেই আমরা চাহিদার স্থিতিস্থাপকতাটাকে তিন ভাগে ভাগ করে থাকি। এই তিন ভাগগুলো কি কি? তিন ভাগগুলো হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার স্থিতিস্থাপকতার এই তিনটি ধরন রয়েছে। দেয়ার আর থ্রি টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং অন্যটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কোনো কোনো বইয়ে আরেকটাও ভাগ থাকে, সেটাকে বলা হয় অ্যাডভার্টাইজিং ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই বিষয়টা আপাতত আমরা আলোচনার বাইরেই রাখব। আচ্ছা, আমরা এবার এই যে তিন ধরনের ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেগুলো নিয়ে সেগুলোর সংজ্ঞা এবং সে বিষয়টা কি, এটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। হোয়াট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড? প্রথমে আমরা দামগত স্থিতিস্থাপকতা, চাহিদার যে দামগত স্থিতিস্থাপকতা, সেইটা নিয়ে একটু আলোচনা করে নেই। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ প্রপোর্শনেট চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু প্রপোর্শনেট চেঞ্জ ইন প্রাইস। অর্থাৎ দামের যে প্রপোর্শনেট চেঞ্জ মানে
আনুপাতিক পরিবর্তন। দামের আনুপাতিক পরিবর্তনের ফলে চাহিদার যে আনুপাতিক পরিবর্তন ঘটে থাকে তাকে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। অর্থাৎ আরেকটু ইলাবোরেটলি যদি আমি বলি, তাহলে চাহিদার দামের কত শতাংশ পরিবর্তন হলে পরে চাহিদার কত শতাংশ পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার্স দ্য ডিগ্রি অফ রেসপন্সিভনেস of the quantity demanded of a good to a change in its price. Degree of responsiveness দেখায়। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তনের পরিমাণটুকুর যেটা হয়, যে পরিমাণ পরিবর্তিত হয়, সেটাকেই আমরা ডিগ্রি অফ রেসপন্সিভনেস বলবো, এবং এটাকেই আমরা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলব। গাণিতিকভাবে চাহিদার স্থিতিস্থাপকতাটাকে, চাহিদার দামগত স্থিতিস্থাপকতাটাকে আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করব। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে price elasticity of demand is equal to change in quantity demanded divided by change in price. Percentage change in quantity demanded, চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ দামের শতকরা পরিবর্তন। এটাকে আমরা সিম্বলিক্যালি এইভাবে লিখতে পারি, ইপি। ইপি মিনস ইলাস্টিসিটি অফ প্রাইস। এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ডেল্টা কিউ মানে কি? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, অর্থাৎ চাহিদার পরিমাণের যে পরিবর্তন, যে চেঞ্জ, সেটা হচ্ছে ডেল্টা কিউ দিয়ে বোঝানো হচ্ছে। ডেল্টা পি হচ্ছে দামের পরিমাণের যে পরিবর্তন, সেটাকে ডেল্টা পি দিয়ে বোঝানো হচ্ছে। আর পি মানে হচ্ছে দাম, অর্থাৎ যে দ্রব্যটার চাহিদার কথা আমরা বলছি তার দাম। আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ যে দ্রব্যটার কথা বলা হচ্ছে তার চাহিদার পরিমাণ। তাহলে এক্সপ্রেশনটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এটাকে আমরা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলে থাকি। এইবার আমরা চাহিদার স্থিতিস্থাপকতার যে তিনটা ধরন, তার যে দ্বিতীয় যে ধরনটা, অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেটা নিয়ে আলোচনা করি। Income elasticity of demand is defined as proportionate change in quantity demanded due to proportionate change in income of the consumer. আগে আমরা বলেছিলাম প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে যেটা ছিল সেটা ছিল যে proportionate change in quantity demanded due to proportionate change in price of that commodity. এখানে আমরা বলছি proportionate change in quantity demanded due to proportionate change in income of the consumer, অর্থাৎ ভোক্তার আয়ের যে শতকরা পরিবর্তন, তার ফলে চাহিদার পরিমাণের বা কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন ঘটে তাকেই চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। Income elasticity of demand measures the degree of responsiveness. আমরা পরের স্লাইডে যাব। Income elasticity of demand measures the degree of responsiveness of the quantity demanded of a good to a change in income of the consumer. এখানেও ডিগ্রি অফ রেসপন্সিভনেস দেখাচ্ছে। কিসের ডিগ্রি অফ রেসপন্সিভনেস?
যে ভোক্তার আয়ের যে পরিবর্তন তার ফলে কোনো একটা দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয়, সেই যে রেসপন্সিভনেসটা, সেই যে ডিগ্রি অফ রেসপন্সিভনেসটা, সেটাকেই চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। আমরা এই যে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা, তার গাণিতিক যে ব্যাখ্যা সেটা আমরা এখানে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা অনেকটাই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা দেখেছি সেটার মতোই। এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে নিচের যেখানে নিচে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এখানে আমরা এই যে নিচে যেটা পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ছিল আগের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে, এখানে এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। তাহলে মূল যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম অফ দ্য কনজিউমার। সিম্বলিক্যালি আমরা লিখব ই ইলাস্টিসিটি, ওয়াই দিয়ে আমরা বোঝাচ্ছি ইনকাম ইলাস্টিসিটি, ই ওয়াই, অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। ওয়াই হচ্ছে এখানে ইনকাম, তাহলে ডেল্টা কিউ মানে কি? চাহিদার পরিমাণের পরিবর্তন। ডেল্টা ওয়াই মানে কি? আয়ের পরিমাণের পরিবর্তন ইন্টু ওয়াই বাই কিউ, মানে ওয়াই হচ্ছে প্রাথমিক আয়, যেটা ভোক্তার যে প্রাথমিক আয়, এবং কিউ হচ্ছে ভোক্তা যে দ্রব্যটার কথা বলা হচ্ছে তার যে প্রাথমিক চাহিদা। তাহলে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইপি ই ওয়াই ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। আমরা এইবার পরের যে ইলাস্টিসিটিটা, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেটা বোঝার চেষ্টা করি। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড is defined as proportionate change in quantity demanded of a commodity X due to proportionate change in price of commodity Y. এক্ষেত্রে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে পরে অন্য আরেকটা দ্রব্যের চাহিদা কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটা আমরা এখানে দেখছি। এখানে ধরা হচ্ছে যে X দ্রব্যটার চাহিদা পরিবর্তন আমরা দেখছি, ওয়াই দ্রব্যের দাম পরিবর্তিত হলে সেটা কিভাবে পরিবর্তিত হয়। ওয়াই এবং এক্স, এখানে মনে রাখতে হবে যে ওয়াই এবং এক্স হচ্ছে রিলেটেড কমোডিটি, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত দ্রব্য। এক্স দ্রব্যের চাহিদার কি পরিবর্তন হবে যদি ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন হয়। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন চা এবং চিনি। চা এবং চিনি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। চা করতে গেলে চিনি লাগবে। আমরা সাধারণত এটাকে বলে থাকি পরিপূরক দ্রব্য। চা ছাড়া, চিনি ছাড়া চা হবে না, কাজেই একটা আরেকটার পরিপূরক দ্রব্য, কমপ্লিমেন্টারি গুডস। বা যেমন পেট্রোল এবং গাড়ি, একটাকে ছাড়া আরেকটা চলবে না, তাহলে এইগুলো হচ্ছে পেট্রোল এবং গাড়ি হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস বা পরিপূরক দ্রব্য। এটা এক ধরনের সম্পর্ক। আরেক ধরনের সম্পর্ক রয়েছে, সেটাকে বলে সাবস্টিটিউট গুডস, বা একটাকে ছাড়া একটার পরিবর্তে আরেকটা আমরা ইউজ করতে পারি, এগুলোকে বলে পরিবর্ত দ্রব্য। যেমন চার বদলে কফি আমরা খেতে পারি, তাহলে চা এবং কফি হচ্ছে পরিবর্ত দ্রব্য বা সাবস্টিটিউট গুডস। তাহলে চা এবং কফি একটার সাথে আর একটা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, আবার চা এবং চিনি এই দুটো আবার পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে আমরা এই ধরনের সম্পর্কযুক্ত দুটো দ্রব্যের মধ্যে একটা দ্রব্যের দাম যদি পরিবর্তিত হয়, তবে অন্য দ্রব্যটার চাহিদার পরিমাণের কি পরিবর্তন হবে, সেইটা আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা দিয়ে পরিমাপ করে থাকি। Cross elasticity of demand measures the degree of responsiveness of the quantity demanded of a good to a change in price of related commodities. অর্থাৎ
সম্পর্কযুক্ত কোনো একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য সম্পর্কযুক্ত দ্রব্যটার চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় সেটাকেই আমরা চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা বলে থাকি। আচ্ছা, আমরা এইবার পরের স্লাইডে যাব। এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখানো হয়েছে। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। এখানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ গুড ওয়াই। উপরে ছিল পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ফর গুড এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই কি হচ্ছে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। এটাকে সিম্বলিক্যালি আমরা লিখব ইসি। ইসি মানে হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। ডেল্টা কিউ এক্স মানে কি এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল্টা পি ওয়াই কি ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, পি ওয়াই কি পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম, আর কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড সেটাকে আমরা কি করে এক্সপ্রেস করব? ইসি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ এক্স বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এখন ডিফারেন্ট টাইপস অর ডিগ্রিজ অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন দামগত স্থিতিস্থাপকতা, চাহিদার যে দামগত স্থিতিস্থাপকতা সেটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড অর্থাৎ ইলাস্টিসিটি এখানে ইনফাইনাইট, ব্র্যাকেটে ইপি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট দেওয়া আছে, অর্থাৎ ইলাস্টিসিটিটা কি হবে ইনফাইনাইট যদি হয় তাহলে সেটাকে আমরা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলবো। সেকেন্ড হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ ইলাস্টিসিটি যদি জিরো হয়, অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটির পরিমাণ যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এছাড়াও আরও তিন ধরনের রয়েছে। একটা হচ্ছে রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা যদি ওয়ানের চেয়ে বড় হয়, একের চেয়ে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড বলবো। রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড বলবো আমরা যদি ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা যদি লেস দেন ওয়ান হয়, আর যদি ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি ওয়ান হয় তাহলে সেটাকে আমরা ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড বলবো। আমরা এই পাঁচ ধরনের যে দামগত স্থিতিস্থাপকতার যে এই যে পাঁচ ধরনের ধরন সেটাকে আমরা ছবিতে দেখার চেষ্টা করব, এটা দেখতে কীরকম হয় ছবিটা। এখানে এ প্যানেলে আমরা দেখছি যে একটা ডিমান্ড কার্ভ দেওয়া আছে। এইখানে ইপি ইজ ইকুয়াল টু 1 বলা হয়েছে, অর্থাৎ ইউনিটারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইউনিটারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কত? ইকুয়াল টু 1। কেন ইকুয়াল টু 1 হচ্ছে? কারণ এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে যখন দ্রব্যের দাম এ, এইদিকে এই উল্লম্ব অক্ষে, এই অক্ষে দাম আর এই অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। তো উল্লম্ব অক্ষে দ্রব্যটার এক্স দ্রব্য বা যে দ্রব্যটাই হোক সেই দ্রব্যটার দাম যখন এ, তখন তার চাহিদার পরিমাণ হচ্ছে বি। এখন দ্রব্যটার দাম কমে A1 হয়ে গেল, এই যে A1 হয়ে গেল, তখন তার চাহিদার পরিমাণ বেড়ে যাবে। চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে এটা হয়ে গেল B1, চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে এটা হয়ে গেল B1, এই যে B1। এখন ছবি থেকে দেখা যাচ্ছে যে এই যে দামের পরিমাণের পরিবর্তন, এটাকে আমরা এখানে ডেল্টা পি দিয়ে দেখছি, ডেল্টা পি অর্থাৎ দামের পরিমাণের পরিবর্তন, এবং তার ফলে এই যে চাহিদার পরিমাণের পরিবর্তন অর্থাৎ ডেল্টা কিউ, এই যে ডেল্টা কিউ,
এই যে ডেল্টা কিউ, চাহিদার পরিমাণের পরিবর্তন, এইটা কিন্তু সমান, অর্থাৎ ডেল্টা পি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ, এটা ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি। কাজেই এখানে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন এবং দামের পরিমাণের যে শতকরা পরিবর্তন সেটা সমান, যার ফলে এইখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা হবে 1, এবং এটাকে আমরা ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড বলে থাকি। আচ্ছা, এবার আমরা বি প্যানেলে আসি। বি প্যানেলে দেখা যাচ্ছে একটু কম্পারেটিভলি ফ্ল্যাট একটা চাহিদা রেখা। এই যে চাহিদা রেখাটা, এইটার তুলনায় ঢাল তার কম, এটা খাড়া, এটার চেয়ে স্টিপ, এটা কম্পারেটিভলি ফ্ল্যাট। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে দামের পরিবর্তন, আমরা উল্লম্ব অক্ষে দাম দেখছি, তো দামের যে পরিবর্তন অর্থাৎ ডেল্টা পি সেইটার চেয়ে ডেল্টা কিউটা বেশি, অর্থাৎ দাম যতটুকু পরিবর্তিত হচ্ছে চাহিদার পরিমাণ তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হচ্ছে। এটা এই ধরনের ক্ষেত্রে ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন 1, একের চেয়ে বেশি, মানে রিলেটিভলি ইলাস্টিক। অর্থাৎ এমন একটা দ্রব্য যেটার দামের অল্প পরিবর্তন হলে চাহিদার অনেকখানি পরিবর্তন হয়ে যায়। কি ধরনের দ্রব্যের ক্ষেত্রে এরকম হয়ে থাকে? এটা নিশ্চয়ই এসেনশিয়াল দ্রব্য না। এসেনশিয়াল দ্রব্যের ক্ষেত্রে দামের যদি অল্প পরিবর্তন হয়ও, কিন্তু যেহেতু দ্রব্যটা এসেনশিয়াল, কাজেই আমরা কিন্তু কেনার পরিমাণটা খুব বেশি চেঞ্জ করি না। কিন্তু আমরা লাক্সারি কমোডিটির ক্ষেত্রে আমরা কিন্তু তার যদি সামান্য পরিবর্তনও হয়ে থাকে দামের, আমরা কিন্তু চাহিদার পরিমাণটাকে অনেকটাই কমিয়ে দেব। কাজেই লাক্সারি কমোডিটির ক্ষেত্রে তার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা রিলেটিভলি ইলাস্টিক হয়ে থাকে, যেমন এই প্যানেল বি। এবার আমরা যদি প্যানেল সিতে আসি, প্যানেল সিতে আমরা দেখতে পাচ্ছি ইটস এ স্টিপার ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কাজেই এক্ষেত্রে এটা একটা স্টিপ কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এটা আগের দুটো কার্ভের তুলনায় এটার যে স্টিফনেসটা সেটা বেশি, এটা বেশি খাড়া। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দামের যে পরিবর্তন সেটা অনেকটা হচ্ছে, কিন্তু চাহিদার পরিবর্তন খুব বেশি হচ্ছে না। চাহিদার পরিবর্তনটা কম্পারেটিভলি দামের তুলনায় কম হচ্ছে। এটাকে আমরা বলবো রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। এখানে আমরা দেখছি যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1। ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি হলো এখানে? লেস দেন 1, একের চেয়ে কম, মানে রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ। এটা কোন ধরনের কমোডিটির ক্ষেত্রে এটা হয়ে থাকে? এটা নেসেসারি, যেটা এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে এটা এই ধরনের ডিমান্ডটা আমরা দেখতে পাই। এসেনশিয়াল কমোডিটির ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের ডিমান্ড কার্ভ দেখতে পাই। এছাড়া আরও দু ধরনের ডিমান্ড কার্ভ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একেবারে উল্লম্ব অক্ষের সমান্তরাল। বারবার ফোন আসছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই উল্লম্ব অক্ষের সমান্তরাল এই কার্ভটা, চাহিদা রেখাটা। এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা ইকুয়াল টু 0, অর্থাৎ ইলাস্টিসিটিটা ইকুয়াল টু 0, মানে এখানে 0 ইলাস্টিক। জিরো ইলাস্টিক ডিমান্ড কার্ভ
আর এটা হচ্ছে ইনফাইনাইটলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ। এই পরেরটা হচ্ছে ইনফাইনাইটলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ। এটা হচ্ছে আমরা বলবো, এটাকে বলবো আমরা পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ। এটাকে আমরা পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ বলবো। আর এটাকে বলবো